আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আবারও আসলাম নতুন এক আলোচনা নিয়ে। আজকের আলোচনায় থাকছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং স্কোয়াডে কারা কারা জায়গা পাবেন। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের সবচেয়ে বড় পরিবর্তন আসবে বিশেষ করে মিডফিল্ডে, কেননা সামুদ চ্যামকে যদি অ্যাটাকিং মিডফিল্ডে খেলা তাহলে বেঞ্চে বসতে হবে জামাল ভুঁইয়াকে। আবার জামাল ভুঁইয়াকে যদি হামজা চৌধুরীর সাথে ডাবল পিভট অর্থাৎ বক্স টু বক্স মিডফিল্ড হিসেবে নিযুক্ত করে একাদশের বাইরে চলে যাবেন সোহেল রানা। চলুন বিস্তারিত আলোচনা করি। সাম্প্রতিক পারফরমেন্স ও খেলোয়াড়দের ফর্ম বিবেচনা করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য একাদশে গোলকিপার হিসেবে থাকবেন মিতুল মার্মা। শেষ মিনিটে অসাধারণ একটা সেভ করে তার জায়গা পাকাভুক্ত করেছেন কাবরেরোর স্কোয়াডে। রক্ষণভাগের কথা বলতে গেলে সেন্টার ব্যাকে তপু বর্মন ও তারেক গাজী থাকবেন, কারণ একটা ভুল পাস ছাড়া ভুটান ম্যাচের পারফরমেন্সগুলো অসাধারণ ছিল, তাই এই ম্যাচে তারেক তপুর জুটি পুরো 90 মিনিট দেখতে চাই আমরা। রাইট ব্যাক হিসেবে তাজউদ্দিন শুরু করবেন। তাজউদ্দিনের অভিষেক ম্যাচে তার সেরাটা দিয়েছেন, তিনি যথেষ্ট একুরেট পাসে দিয়েছে যা দলের উইঙ্গারদের মতো ভূমিকা পালন করেছে। তার লং পাস, শর্ট পাস, একুরেট ক্রসগুলো দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। অন্যদিকে বাম পাশে তার ভাই সাদউদ্দিনের পারফরমেন্স তেমন আশাজনক ছিল না, এর পরিবর্তে ঈসা ফয়সালকে সুযোগ দেওয়া উচিত। যদিও এই পজিশনটাতে বিশ্বনাথকে আমরা মিস করব, ইনজুরি কেটে উঠলে পরবর্তীতে এই পজিশনে বিশ্বনাথকে দেখা যেতে পারে। মাঝ মাঠে অনেক বড় পরিবর্তন আসতে পারে। এখানে সামিদ চুমকে যদি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলায় তাহলে বেঞ্চে যাবেন জামাল ভুঁইয়া। অন্যদিকে জামাল ভুঁইয়াকে যদি হামজা চৌধুরীর সাথে ডাবল ফিফথ অর্থাৎ বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলায় তাহলে একাদশের বাইরে চলে যাবেন সোহেল রানা। এছাড়াও হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া যদি বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলেন তাহলে তাদের সামনের জায়গাটুকু অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রুল ফলো করবেন সামিদ চম। তখন ফাহমিদুলের স্থানটা আরেকটু পরিবর্তন হবে, তিনি আরেকটু উপরে চলে যাবেন। এক কথায় রাকিবের জায়গায় অপকারী করবেন, সেই ক্ষেত্রে রাকিবকে বেঞ্চে বসে থাকতে হবে। তাছাড়াও এই মুহূর্তে কিংবা মিচেল যদি জাতীয় দলের জায়গা পায় তখন আরেকটু পরিবর্তন আসবে স্কোয়াডে। এখন বাকিটা নির্ভর করবে কোচ কাবরের উপর, তিনি কিভাবে তার মাস্টার মাইন্ড পরিকল্পনা দিয়ে স্কোয়াডটা সাজান। আমার মধ্যে জামাল ও হামজা চৌধুরীর জুটি দলের জন্য বেটার হবে। এখন আসি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা। সামিদ চম স্বাগত এই অভিজ্ঞ ফুটবলার 21টি ম্যাচে খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, বাকি 80টি ম্যাচ তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন। রাইট উইংয়ে কাজিন শাহ ব্যাটার হিসেবে কাবরেরোর স্কোয়াডে জায়গা পাবে এবং লেফট উইংয়ে ফাহমিদুল ইসলাম গত ম্যাচে গোল না পেলেও যথেষ্ট চাপে রেখেছিলেন ভুটানকে। এই ম্যাচে সামিদ চম এবং ফাহমিদুল ইসলাম অবশ্যই গোলের সম্ভাবনা থাকবে, কেননা ফাহমিদুল ইসলাম একটা ম্যাচে খেলেছিলেন শুধু। এই ম্যাচে দলের পজিশন বা তার সতীর্থদের পজিশন বা খেলার ধরন বুঝে উঠতে তার সময় লেগেছে। যদিও ফাহমিদুল ইসলাম গত ম্যাচে 7 মিনিট গেম টাইম পেয়েছিল, আশা করি এই ম্যাচে ফাহমিদুল ইসলামের কোনো ইনজুরি বা সমস্যা না থাকলে তাকে ফুল টাইম আশা করা যায়। সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমরা রাকিব এবং আলামিনকে দেখতে পারি। রাকিব আলামিন যথেষ্ট ভালো প্লেয়ার, বিশেষ করে রাকিব 2-3টি বিগ চান্স মিস করেছেন, তাই আমার মতে শুরুর লাইন আপে আলামিনকে দিয়ে শুরু করানো দরকার। কেননা এই আলামিনকে যদি একটু সুযোগ দেওয়া হয়, তার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে, তিনি অলরেডি জাতীয় দলের হয়ে বেশি গোল করেছেন। অতএব রাকিবের পরিবর্তে যদি এই ম্যাচকে আলামিনকে দিয়ে স্টার্ট করানো যায় তাহলে ভালো কিছু আশা করা যাবে। অন্যদিকে রাকিবও ভালো, তিনি অনেক গতিসম্পন্ন প্লেয়ার, কাটরে ডিফেন্সে ঢুকতে পারেন। গত ম্যাচে আমরা তার 2-1টা ভুল ছাড়া সবগুলো পারফরমেন্স ভালো রেখেছে। এই একাদশে অভিজ্ঞ এবং তরুণের মিশ্রণ রয়েছে, যা সিঙ্গাপুরের বিপক্ষে একটি প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা বাড়াবে। বিশেষ করে মাঝমাঠে হামজা ও জামালের সমন্বয় এবং আক্রমণের রাকিব, সামিদ চম ও ফাহমিদুলের গতি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আছি সাবস্টিটিউট নিয়ে। নাম্বার 1 মুরসালিনকে দেখা যাবে, বাট বসুন্ধরা কিংসের এই বিশ্বমানের তারকা গত ম্যাচে 3টা গোল মিস করেছেন, তাই তার সম্ভাবনা খুবই কম। তিনি চান্স পেতে পারেন যদি কোনো প্লেয়ার ইনজুরিগত কারণে মাঠে না থাকেন, তাকে মাঠ ছাড়তে হয়, সেক্ষেত্রে মুরসালিনকে দেখা যেতে পারে। গত ম্যাচে কোচ ফাহমিদুলকে এই সিঙ্গাপুর ম্যাচের জন্য রিজার্ভ করেছিল, তার জন্য ফাহমিদুলের পরিবর্তে মুরসালিনকে মাঠে নামিয়েছিল। কিন্তু এই ম্যাচে যেহেতু ফাহমিদুলকে রিজার্ভ করার কোনো প্রশ্নই আসে না, অতএব মুরসালিনকে বেঞ্চে বসে থাকতে হবে, মাঠে দেখা নাও যেতে পারে। এবার আসি ফাহিমের কথায়। সাবস্টিটিউট হিসেবে ফাহিমের সম্ভাবনা খুবই কম, কারণ এই ম্যাচে ফাহমিদুল ইসলাম ফুল গেম টাইম পাবে, তাই ফাহিমকে আপাতত একাদশের বাইরে রাখলাম। ইব্রাহিম, হৃদয়, শাকিল, তপু এদের সম্ভাবনা খুব কম, কেননা এদের স্থানে অলরেডি ভালো ভালো প্লেয়ার রয়েছে। তারা যদি পারফরমেন্স ভালো করে যান তাহলে কোচ চাইবেন না যে তাদের পরিবর্তে এদের নামানো যায়। যেমন বিশেষ করে ইব্রাহিম, ইনার জায়গায় সামিদ চম বা ফাহমিদুল ইসলাম ভালোই খেলছেন, এদিক থেকে ইব্রাহিমের সম্ভাবনা কম। হৃদয়, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া যেখানে থাকবেন সেখানে হৃদয়ের সম্ভাবনা একটু কম বলে ধরা চলে। শাকিল, তপু, এদিকে অলরেডি তপু বর্মন, তারেক
কিংবা সাদউদ্দিন বা তাজউদ্দিন রয়েছেন, সেখানে শাকিল আল তপুর সম্ভাবনা নেই বললেই চলে। তারপরেও বাকিটা নির্ভর করবে কোচের উপর। কোচ যে কোনো সময় সাবস্টিটিউট করতে পারে বা কোচের মতামতের উপর ভিত্তি করবে বাকি একাদশটা। আশা করি আপনার এই আলোচনা ভালো লেগেছে। ফুটবলের এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।